আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দিল্লির আমন্ত্রণ থাকলেও মালয়েশিয়ায় আগে কি বার্তা দিলেন তারেক রহমান। দেখেন, এখন এই বাংলাদেশ নিয়ে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ দিল্লি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে যাকে স্বাগত জানিয়েছে এবং তাকে আমন্ত্রণ জানিয়েছে ভারত সফরের জন্য, এবং তারেক রহমানের কয়েকজন উপদেষ্টা তারাও সেই দিল্লিতে গিয়েছিলেন এবং আগেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় আমরা দেখেছি তারা দিল্লিতে গিয়েছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, তাহলে তারেক রহমান কেন দিল্লিতে গেলেন না, বা দিল্লির আমন্ত্রণ পেয়েও কেন আগে গেলেন না? যেটা আমাদের একটা দেশের সাথেই গত 17 বছর বন্ধু হিসেবেই পরিচিত ছিল, তার বিনিময়ে বাংলাদেশ থেকে সবকিছু নিয়েছে ভারত, এটা আসলে সবাই জানেন। তো এত কিছু করে তারেক রহমান যে দিল্লিতে গেল না, না যাওয়ার কারণে তিনি একটা নতুন বার্তা দিয়েছেন। সেই বার্তা হচ্ছে যে এই বাংলাদেশ কারো অধীনে চলবে না, এই বাংলাদেশ কারো যে দ্বারস্থ হয়ে মানে কোনো দেশের উপর নির্ভর করে চলতে চায় না, এই দেশ চলতে চায় তাদের নিজ গন্তব্যে, তাদের নিজ শক্তি সামর্থ্য দিয়ে বিশ্বের মাঝে এগিয়ে যেতে চায়, কারো উপর নির্ভর করে না। এটাই কিন্তু বুঝিয়েছে। 24শে গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশের মানুষের একটা স্লোগান ছিল, দিল্লি না ঢাকা। আজকে এই স্লোগানের মূল কারণ হচ্ছে যে এখনো কিন্তু বিভিন্ন সময় মানে কোনো আন্দোলন হলে সেখানে স্লোগান দেয় দিল্লি না ঢাকা। তার মানে দিল্লির যে জায়গাটা ছিল শেখ হাসিনার জন্য, এই দিল্লির সাথে শেখ হাসিনার একটা ওঠা বসা এবং তার ক্ষমতায় থাকার জন্য তার যত কিছু নিয়ম নীতি মেটিকুলাস ডিজাইন সব করেছে ভারত, এবং ভারত থেকে নিয়ন্ত্রণ করে এই বাংলাদেশের সরকার চালিয়েছে। আর 17টি বছর তারেক রহমান যখন দেশের বাইরে ছিলেন তখন তারা অনেকবার ভারতকে বলেছে, এবং সেই ভারতে কিন্তু না শুনে শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় দিয়েছে। তার কি লাভ শেখ হাসিনাকে ক্ষমতায় দেওয়া? শেখ হাসিনাকে ক্ষমতায় দিলে তারা আস্তে আস্তে বাংলাদেশকে ভারতের অবস্থান নিয়ে যেতে পারবে, এবং যদিও দুটো আলাদা দেশ থাকলেও বাংলাদেশের সব কিছু চলবে, পুলিশ সেনাবাহিনী বিভিন্ন জায়গা সব কিছু নিয়ন্ত্রণ চলবে মোদির অধীনে, কারণ মোদি যা বলবে তাই এই বাংলাদেশ চলবে। এতদিন সেই এরকমই কিন্তু আমরা দৃশ্য দেখেছি। তার মানে বাংলাদেশ থেকে অনেক কিছু নিয়েছে, কিন্তু বাংলাদেশে কিছুই দেয় নাই। গত 17 বছর লুটে পুটে বহুত কিছু নিয়েছে ভারত। আজকে সেই ভারত যখন বিপদে পড়েছে, যখন শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে চলে গেল, তখন তারা একটা বিপদের মধ্যে আছে। কি বিপদ? যে আমরা তো এতদিন বহুত কিছু নিয়েছি, এখন কিছুই নিতে পারি না, এখন সেই বাংলাদেশ থেকে কিছু নিতে পারছি না, যেই কারণে মোদির মধ্যে একটা হতাশা কাজ করছে এবং ভারতের মধ্যে একটা হতাশা কাজ করছে। যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তারপরে দিল্লির যারা নেতৃত্ব আছেন, তাদের মধ্যে একটা হতাশ যে গত 17 বছর আমরা আরামায়েশে থাকলাম, আরামায়েশে সবকিছু নিলাম, উপভোগ করলাম, কিন্তু এখন তার বিনিময়ে যখন কিছুই না পাওয়া হচ্ছে তখন তাদের মধ্যে একটা হতাশ, এটাই স্বাভাবিক। আজকে বারবার বাংলাদেশকে আমন্ত্রণ করে, বাংলাদেশকে তারা আমন্ত্রণের পত্র জানিয়েও বারবার কেন তারেক রহমান সেদিকে যাচ্ছে না? বারবার যখন তার আমন্ত্রণ জানাচ্ছে তখনই সেগুলাকে তারেক রহমান ছুঁড়ে ফেলে দিচ্ছে। তার মানে কিন্তু এখানেই প্রমাণ রয়েছে। এই মুহূর্তে তারেক রহমানের সবচেয়ে ভালো একটা জিনিস হচ্ছে তিনি মালয়েশিয়ায় সফর করেছেন, প্রবাসীদের জন্য কিছু করার চেষ্টা, যে শ্রম বাজারে আরো শক্তিশালী হয়, বাংলাদেশের বেকারত্ব যাতে দূর করা যায়। কিন্তু ভারত এই মুহূর্তে গেলে দেখা যেত যে তারেক রহমানের নিয়ে একটা পদত্যাগের আন্দোলন শুরু হয়ে যেত, কারণ এই বাংলাদেশের মানুষ আর ভারতের দাসত্ব, দিল্লির দাসত্ব দেখতে চায় না। এই বাংলাদেশ দেখতে চাই এই বাংলাদেশ একটা সরকারের নিয়ন্ত্রণে বহির্বিশ্বের মাঝে এগিয়ে যাক, শক্তি সামর্থ্য বিশ্বের মাঝে তারা এগিয়ে যাক, কোনো দেশের পরাস্ত হয়ে, কোনো দেশের সহযোগিতা নিয়ে বা কোনো দেশের দ্বারস্থ হয়ে এই বাংলাদেশ যেন আর না উঠে, বিশেষ করে ভারতের দ্বারস্থ হয়ে যেন না উঠে। এটা কিন্তু সমগ্র বাংলাদেশের একটা দাবি। এই বাংলাদেশের একটা দাবি, সেটা হচ্ছে যে কোনোভাবেই নরেন্দ্র মোদীর সাপোর্ট এই বাংলাদেশে নেওয়া যাবে না, এবং ভারত বাংলাদেশের সাথে যাতে এমন কোনো ঘনিষ্ঠ না হয় যেই বিনিময়ে ভারত বহুত কিছু বাংলাদেশ থেকে নিবে আর তার বিনিময়ে বাংলাদেশে কিছু দেবে না। আজকে তারেক রহমান সেই নিজেই যে সিদ্ধান্তটা নিয়েছেন যে দিল্লিতে না গিয়ে তিনি যে মালয়েশিয়া তারপর যে চীনে যাবেন,
এটা একটা বাংলাদেশের মানুষের কাছে তিনি আরো প্রশংসিত, যে তারেক রহমান জানে যে দিল্লিতে যদি তিনি যায় তিনি নিরাপদ না। কয়েকদিন আগে পররাষ্ট্র তারেক রহমানের তথ্য উপদেষ্টা যিনি আছেন জাহিদুর রহমান, তিনি দিল্লিতে গিয়েছেন, সেখানে তাকে অপমানিত করেছে, তার সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে। সেগুলো ঘটনা আসলেই গ্রহণযোগ্য না। আজকে সেই জায়গা তারেক রহমান যদি যায়, একদিকে বাংলাদেশ সমস্যা, আরেকদিকে সেই ভারত থেকেও তাকে ভালোভাবে দেখতে পারবে না, তাকে মানে যেইভাবে তাকে সহযোগিতা করা বা যেইভাবে সরকার হিসেবে তাকে বরণ করা হয়তো সেই দিকে নাও করতে পারে। যে কারণে তারেক রহমান মনে করেন যে তিনি দিল্লিতে গেলে আসলে তিনি নিরাপদ নাই। তিনি গত 17 বছর যখন দেশের বাইরে ছিলেন তখন দিল্লি তাদের পাশে থাকা নাই এবং একটা গণতান্ত্রিক সরকার তারা দেয় নাই, তারা দিয়েছিল একটা ফেসিবাদী সরকার। এবং সেই ভারতের মেটিকুলাস ডিজাইনেই শেখ হাসিনা বারবার ক্ষমতায় গেছে। সে সময় তিনি শত চেষ্টা করেও অন্যদিকে কোনো খেয়াল করে নাই, কিন্তু শুধু মানে শেখ হাসিনার প্রতি তার খেয়াল ছিল। যে কারণে এখন অন্য কোনো সরকার আসলেও ভারতের সাথে তেমন এক ঘনিষ্ঠ নাও হতে পারে, আর হলেও সেটা মানে ভারত যে জোরপূর্বকভাবে কিছু বাংলাদেশে করবে সেই সুযোগ কিন্তু পাবে না। বহির্বিশ্বের মাঝে আস্তে আস্তে এই বাংলাদেশটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এই চেষ্টাই কিন্তু তারেক রহমান চালিয়ে যাচ্ছে।